এবছর আষাঢ় মাসটা শুরু হতে না হতেই বৃষ্টিটাও এক নাগাড়ে দিন রাত হয়েই যাচ্ছে। তবে বৃষ্টিটায় করালি নদীতে বেশ ভালোই মাছ উঠছে। তার জন্যে নিমডাঙ্গা গ্রামের জেলেরা সকলে মাছ ধরবার জন্যে ভোর রাত কিংবা সন্ধ্যের পর নদীতে জাল ফেলে মাছ ধরছে। তবে কদিন ধরে গ্রামের নদীর দিকটায় আর তেমন মাছ পাওয়া যাচ্ছে না, আর তার জন্যেই জেলেরা মাছ ধরবার জন্যে নদীর একটু গভীর দিকে গিয়ে মাছ ধরবার চেষ্টা করছে। আজ আকাশটায় শুধু বৃষ্টি নয়, মাঝে মধ্যে মেঘের কম কম শব্দও শোনা যাচ্ছে, আর তার সাথে ঝোড়ো বাতাসের শব্দ। আজ তার মধ্যেই নদীতে মাছ ধরবার জন্য এসেছে জেলে পাড়ার 5 জন জেলে। নদীতে দুটো নৌকো নিয়ে এসেছে। প্রথম নৌকোটায় বসে আছে জেলেদের সর্দার রামু খুড়ো। সে বসে বসে বিড়ি টানছে, আর তার সহযোগী দিনু তার পাশেই দাঁড়িয়ে নৌকোর দাঁড় বাইছে। আর পরেরটায় নিতাই, রঘু আর ভজন একসঙ্গে। রামু খুড়ো পিছনে ঘুরে বাকিদের বলল, এই নিতাই, তোরা ওইদিকে গিয়ে একটু জাল ফেল, আমরা এদিকেই যাই। যদি দেখি ভালো মাছ জালে উঠছে তখন না হয় ডেকে নেব। আর তোরাও দেখিস, যদি জোয়ারের দিকটায় ভালো মাছ ওঠে তাহলে আমাদের ডাকিস। ঠিক আছে রামু খুড়ো, আমরা তাহলে জোয়ারের দিকটায় গিয়ে দেখছি। এখানে একবার জাল ফেলে দে তো দিনু, দেখি এইদিকে কেমন মাছ আছে। দিনু, এই দিকটায় নিয়ে আয় তো আমার জালটা। এই বলে রামু খুড়ো জালটি জলে ফেলল। তারপর দিনুকে বলল, আচ্ছা দিনু, তোর কি মনে হয় এখানে কি আর মাছ উঠবে? চল বরং নদীর আরো খানিকটা গভীরে গিয়ে দেখি, আর তুই ওদেরকে ডেকে নে আমার সাথে। এই তোরা সব চলে আয় এদিকে, জলে তেমন মাছ নেই, তাই খুড়ো নদীর আরো খানিকটা গভীরে যেতে বলেছে। তোরা নৌকাটা নিয়ে এদিকে আয়। এই বলে দিনু ও নিতাইরা নদীর আরো গভীর দিকে যেতে শুরু করলো। আর তার সাথে সাথেই ঝড় আর বৃষ্টির পরিমাণও বাড়তে লাগলো। হঠাৎ প্রচন্ড জোরে একটা বাজ পড়ল নদীর আশেপাশে, আর সেই বাজের আলোতে গোটা নদীটি আলো হয়ে গেল, এবং বাজের শব্দে সকলে ভয় পেয়ে গেছে। আর সেই সময় পিছনের নৌকো থেকে রঘু বলল, আমি বলছি কি খুড়ো, আজ আকাশের অবস্থাটা তো ভালো ঠেকছে না। তারপর যা ঘন ঘন বাজ পড়ছে, বলছি আজ বরং ঘরে ফিরে যাই। আর মনটা বড্ড কুড়াচ্ছে গো, মাছও বোধ হয় আজকে আর সেভাবে পাবো না। রঘুর এইসব কথা শুনে রামু খুড়ো চিৎকার করলো, কত ভাগা, নদীতে জাল ফেলতে না ফেলতেই তোর শুরু হয়ে গেল বাজে কথা বলা। হ্যাঁ, জোয়ান ছেলে, এইটুকু ঝড় বৃষ্টিতেই এমন ভয় পাচ্ছিস? আমার জোয়ান বয়সে কত ঝড় বৃষ্টি কাটিয়েছি আমি এই নদীতেই। তারপর হাঁড়িকে হাঁড়ি বোঝাই করে মাছ নিয়ে বাড়িতে ফিরেছি। তোর যেতে হলে চল, না হলে তুই ফিরে যা। এতক্ষণ ধরে বৃষ্টিটা বেশ ভালোই হচ্ছিল, কিন্তু এইবার ওরা যত নৌকো নিয়ে এগিয়ে যাচ্ছিল সামনের দিকে, তার সাথে সাথেই বৃষ্টির পরিমাণও বাড়তে লাগলো, এবং অন্ধকার ওদের গ্রাস করে নিচ্ছিল যেন। ঠিক এমন সময়ে হঠাৎ রঘু প্রচন্ড জোরে চিৎকার করে উঠল, কি হলো রে? কে অমন চিৎকার করলি? কি হয়েছে রে রঘু? হ্যাঁ, অমন চিৎকার করলি কেন? আমার আমার পিঠের মধ্যে কি যেন আঁচড় কাটলো। কি? কে আবার তোর পিঠে আঁচড় কাটতে যাবে রে? হ্যাঁ, দেখি দেখি, পিছনে তো তেমন কিছু দেখতে পাচ্ছি না। আর আর আমরা তো সবাই তোর সাথেই আছি। এই বলে ওরা সবাই অবাক হয়ে দাঁড়িয়ে থাকলো। একে অপরের মুখের দিকে তাকিয়ে রইল তারা। এই ভজন, ওর কাছে গিয়ে একবার দেখতো ওর কি হয়েছে। নিতাইয়ের কথাগুলো শুনে ভজন নৌকোয় থাকা হ্যারিকেন নিয়ে রঘুর কাছে গিয়ে দেখতে লাগলো। আর সেই দৃশ্য দেখে ভজনের শরীরের রক্ত হিম হয়ে গেল। সে দেখল
রঘুর পুরো পিঠ জুড়ে রক্ত ঝরে পড়ছে, আর ওর পিঠেতে কে যেন তার নখ দিয়ে পুরো মাংস তুলে নিয়েছে। রঘুর পিছনে কে জানি সত্যি আঁচড় দিয়েছে রে নিতাই। মানুষের 5 আঙুলের নখের দাগ বসিয়েছে। ও মিথ্যে বলছে না, পুরো পিঠ রক্তে লাল হয়ে গেছে। কি বলছিস কি? ওই সব কিছুই না, হয়তো দেখ অন্য কিছুতে হতে পারে। নে চ, বেশি কথা না বাড়িয়ে চল। আকাশেরও যা অবস্থা, তাড়াতাড়ি মাছ ধরে বাড়িতে ফিরতে হবে। তুমি বুঝছো না রামু খুড়ো, আমি এখনো বলছি চলো চলো আমরা ফিরে যাই বাড়িতে। আমার মনটা বড্ড কু ডাকছে। আজ এমন না হয় মাছ ধরতে এসে জীবনটাই না খোয়াতে হয়। এসবের মধ্যে 12 বার আকাশ থেকে জোরালো গর্জন করে বাজ পড়তে শুরু করলো, সাথেই হাওয়ার গতিবেগটাও আরো তীব্র হলো। তাই তোরা থামবি? তোদের জ্বালায় তো দেখছি মাছ ধরা তো দূরের কথা, আজ তো মনে হচ্ছে খালি হাতেই বাড়িতে ফিরতে হবে। তারপর আমরা আরো কিছু বলতে যাব, ঠিক সেই সময় হঠাৎ করেই আকাশ থেকে একটা খুব জোরে শব্দ বাজ পড়ল রামুখুড়োর নৌকোর উপর। সাথে সাথে রামুখুড়ো বুকে হাত দিয়ে সেখানেই নৌকোতে বসে পড়ল। ওই জোরালো বিদ্যুতের আলোতে নৌকোতে থাকা বাকি সবাই পরিষ্কার দেখতে পেল রামুখুড়ো নৌকোতে ছটপট করছে। খুড়োর এই অবস্থা দেখে বাকিরা খুড়োর কাছে এগিয়ে নিয়ে গেল নৌকোটি। ওই সময়ও রামুখুড়োর নৌকোতে দিনও উপস্থিত ছিল। এই ঘটনাটা ঘটার সাথে সাথে নৌকোয় থাকা সবাই ভয় পেয়ে গেল। খুড়ো, কি হলো কি তোমার? তুমি ঠিক আছো তো? এই দিনু, রঘু, ধর খুড়োকে ধর, দেখ খুড়ো ঠিক আছে কিনা। রামু খুড়ো তো কিছু বলছে না রে। আর রামু খুড়োর শরীরটা কেমন যেন সাদাটে হয়ে যাচ্ছে। চ বাড়ি ফিরে যাই, রামু খুড়োকে গ্রামের ওঝার কাছে নিয়ে যেতে হবে। এই বলে নৌকো ঘুরিয়ে ওরা সবাই গ্রামের দিকে যেতে শুরু করলো। কিছুটা যাওয়ার পর হঠাৎ ওরা পরিষ্কার দেখতে পেল কয়েকটি কঙ্কালের অবয়ব, আর সেই অবয়বগুলো তাদের দিকেই এগিয়ে আসতে লাগলো। রঘু, সামনের দিকে তাকিয়ে দেখ, ওই অবয়বগুলো আমাদের দিকে তাকিয়ে এগিয়ে আসছে। নৌকোতে থাকা দৃশ্য দেখে ভয় পেয়ে গেল, কিন্তু ওদের মধ্যে থাকা রঘু ভয় না পেয়েই বলে উঠল, চিন্তা করিস না, আমার কাছে কালী মায়ের তাবিজ রয়েছে, আমাদের কেউ কিচ্ছু করতে পারবে না। রঘুর এই কথা বলার পর ওদের চোখে পড়ল সেই কঙ্কালগুলো হঠাৎই নিমেষের মধ্যে অদৃশ্য হয়ে গেছে। তখনও রামুখুড়ো জ্ঞান হারিয়ে বুকের ওপর হাত দিয়ে নৌকোর মধ্যেই পড়েছিল। রঘুরা অত কিছু না ভেবে নৌকোটির গতিবেগ বাড়িয়ে নদীর পাড়ে গ্রামের দিকে রওনা দিল। পরের দিন সকালে গ্রামের বটতলার মোড়ে কয়েকজন গ্রামবাসী কিছু একটা বিষয় নিয়ে আলোচনা করছিল। তা গোকুল, যা বৃষ্টি হচ্ছে তাতে তো মনে হয় এবছর নদীতে ভালোই মাছ পড়েছে। তা তো হবেই, তাই তো ওই জেলে পাড়ার ছেলেরা সকাল সন্ধ্যা ওই নদীতেই পড়ে আছে। সেই সময় ওই বটতলার মোড় দিয়ে হন্তদন্ত অবস্থায় সাইকেল নিয়ে যাচ্ছিল রঘু। তাকে দেখে মদন খুড়ো বলে উঠল, আরে রঘু, এত সকালে সাইকেল ছুটিয়ে কোথায় যাচ্ছিস রে? সব ঠিক আছে তো? রঘু মদন খুড়োর কথা শুনে সাইকেল থামিয়ে দাঁড়িয়ে পড়ল সেখানে। ও তারপরে বলল, আর বলো না খুড়ো, কাল রাতে হঠাৎই মাঝ নদীতে গিয়ে মাছ ধরার সময় একটা বাজ পড়লো রামু খুড়োর গায়ের ওপর। ওর জন্যই এখন পাশের গ্রামের বৈদ্যকে ডাক দিতে যাচ্ছি এত তাড়াহুড়ো করে। এখন চলি, তোমাকে পরে এসে না হয় সবটা জানাবো, বুঝলে?
এই বলে সাইকেল নিয়ে রঘু চলে গেল সেখান থেকে। দিন গড়িয়ে আস্তে আস্তে সন্ধে নামতে লাগলো। নিতাই, দিনু, ভজন ও রঘু নদীর পাশের চরে নিজেদের মধ্যে কথা বলা বলি করছিল। এমন সময় হঠাৎই ওদের মধ্যে দিনু বলে উঠল, রঘু, আজ কিন্তু রামপুরোর বাড়ি থেকে জালটা একসাথে করে নিয়ে আসিস। এ কি রে, আজও যাবি তোরা ওখানে মাছ ধরতে? গতকালের পরেও তোদের শিক্ষা হলো না? দেখছিস তো আকাশের অবস্থাটা খুব একটা ভালো না, আর যখন তখন বৃষ্টি নামতে পারে। আজও কি গিয়ে যেচে বিপদ ডেকে আনবি? রঘুর কথা শেষ হতে না হতেই আকাশ থেকে একটা গর্জন শোনা গেল এবং প্রচন্ড পরিমাণে বৃষ্টি নামল। দেখ রঘু, আমরা জেলে, আমাদের মাছ ধরেই সংসার চালাতে হয়। একদিন না মাছ ধরতে গেলে বাড়িতে খাবার জুটবে না। দেখ ভাই, তোরা গেলে যাব, আমি কিন্তু আজ যাচ্ছি না। এই কথা হওয়ার পর ওরা যে যার বাড়ি ফিরে গেল। তারপর ওরা কথা মতো নৌকো নিয়ে চলে গেল মাছ ধরতে। দেখলি দিনু, রঘু আজ শুধু শুধু আসলো না, আজকে কিন্তু ভালো মাছ পড়ছে জালে। যা বলেছ নিতাইদা, রঘু ছেলেটা বরাবরেরই ভীতু। সামান্য কিছু হয়ে গেলেই ও খুব ভয় পেয়ে যায়, আর বাড়ি থেকে বেরই হয় না। এরপরে ওরা মাছ ধরতে ধরতে নদীর আরো গভীরে পৌঁছে গেল। এমন সময় নিতাই দেখতে পেল নদীর পাড় থেকে কি যেন একটা সাদা মতো ছায়া ওদের নৌকোর দিকে এগিয়ে আসছে। সাথে সাথে নদীর জলের বেগ আরো বাড়তে লাগলো এবং নৌকোটি সামলানো ভীষণ রকম মুশকিল হতে থাকলো। সাথে সাথে ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়। আকাশ থেকে মুহুর্মুহু বৃষ্টি পড়তে থাকে। এইসব দেখে নৌকোতে থাকা সবাই খুব ভয় পেয়ে যায়। তোরা ভালো করে নৌকার দাঁড়টা ধর, আমি এই দিকটা দেখছি। হ্যাঁ রে ভজন, তুই ওই দিকটা দেখ, আমি হালটা দেখছি। এইসব বলতে বলতে ওদের নৌকোর কাছে সেই সাদা ছায়া মূর্তিটি চলে আসে। কিন্তু এখন সে আর একা নেই, তার সাথে আরো বেশ কিছু ছায়া মূর্তি ওই নৌকোটির কাছে এসে পৌঁছেছে। দিনু সাবধান, এরা কিন্তু নৌকাটিকে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করছে। ভজনের কথাগুলো শুনে দিনুরা আরো ভয় পেয়ে গেল এবং ওরা নৌকো থেকে জলে ঝাঁপ দিয়ে নদীর পাড়ের দিকে আগিয়ে যাবার চেষ্টা করলো। কিন্তু ওরা ওই ভয়ঙ্কর নদীর জলের মধ্যে সাঁতার কাটতে পারলো না। ওরা ওই জলের মধ্যে তলিয়ে যেতে লাগলো একটু একটু করে। ভজন তখন নৌকোর মধ্যে দাঁড়িয়ে ওইসব দৃশ্য দেখছিল। আর ওই ছায়া মূর্তিদের মধ্যে একটি ছায়া মূর্তি ওই নৌকোর মধ্যে ভজনের দিকে চোখ পড়তেই ভজনের চোখ কপালে, আর তারপর ছায়া মূর্তিটি ভজনের দিকে ঝাঁপিয়ে পড়ল এবং ভজনকে নিয়ে ওই হিংস্র নদীর মধ্যে পড়ে গেল। এর সাথে সাথে ওরা সবাই সেই হিংস্র নিয়ে গেল। তারপর সেখানে শুধু দেখা গেল ওই মাছ ভর্তি নৌকো ও তার উপরে বাকি সব ছায়া মূর্তি। এই নদী আমাদের। এই মাঝ নদীতে যারাই রাত্রে মাছ ধরতে আসবে, আমরা কাউকে ছাড়বো না। এদের জন্যই আমাদের এই অবস্থা। কাউকে ছাড়বো না, কাউকে না। পরের দিন সকালে রঘু নদীতে যাচ্ছিল জল আনতে। সে জল কলসিতে ভরার পর একটু দূরের দিকে একটা নৌকো ভেসে আসতে দেখল। আর ওই নৌকোটি তার খুব চেনা চেনা লাগলো। তাই সে ওইখানে দাঁড়ালো। ওই নৌকোটি ভালো করে দেখার আশায় সে অনেকক্ষণ তাকিয়ে রইল। নৌকোটি কাছে আসতেই রঘু কাছে গিয়ে দেখে অবাক হয়ে গেল, এই নৌকোটি তো ওদেরই নৌকো। এতে তো ওরা মাছ ধরতে যেত। সেই সময় রঘুর মনেও প্রশ্ন জাগলো, ওরা কি তাহলে আমার বারবার মানা সত্ত্বেও নদীতে মাছ ধরতে গিয়েছিল?